আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি ভারত পাকিস্তান নিশ্চিত করেছে দুপক্ষই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে গণজামায়াত, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। সংবিধান লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে তারেক রহমানের আহ্বান, স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপি মন্তব্য। 19তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসছে 19শে মে। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ, প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। এবং চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে সফল তরুণ উদ্যোক্তা আশরাফুল, দেশের মাটিতে আঙ্গুর উৎপাদনে আমদানি নির্ভরতা কমানোর প্রত্যাশা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই ভারত পাকিস্তান পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে দুপক্ষ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, পাকিস্তান সব সময় তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আনন্দের সঙ্গে ঘোষণা করছেন যে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন জানান ট্রাম্প। এই সংবাদ পেয়ে উল্লাস করেছে ভারত এবং পাকিস্তানের সাধারণ জনগণ। তবে ঘোষণা 1 ঘণ্টা পর ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে পাকিস্তানের ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এবং টাইমস অফ ইন্ডিয়া। জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন, কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যদিও এই ব্যাপারে পাকিস্তানের বক্তব্য জানা যায়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপক্ষের মধ্যস্থতা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে দুই প্রতিবেশীর প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপি। তিনি বলেছেন, ফ্যাসিবাদ আমলে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা তদন্তে সর্বদলীয় নাগরিক কমিটি গঠন করা হবে। ফ্যাসিবাদের নানা দুষ্কর্ম প্রতিনিয়ত গণমাধ্যমে আলোচনায় থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও জানাচ্ছেন রাহুল রায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির শুভেচ্ছা বিনিময়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে ছিলেন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন তিনি। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। ফ্যাসিবাদী শাসনের যে দুষ্কর্মগুলো প্রতিনিয়ত গণমাধ্যমে প্রচার এবং জনপরিসরে আলোচনার কিন্তু রাখা দরকার। ফ্যাসিবাদী শাসনকালের বর্বরতার যে চিত্র যদি আমরা প্রতিনিয়ত স্মরণ রাখতে পারি, তাহলে একদিকে যেমন দেশে কার্যকর গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে এটি, ঠিক একইভাবে অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বিভেদ বা বিরোধ উস্কে দিতে সক্ষম হবে না। সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয়, সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের। তারেক রহমান বলেছেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বিকেলে চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, গণতন্ত্র ব্যাহত করতে এখনও নানা চক্রান্ত হচ্ছে। চক্রান্ত মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আক্তার হোসেন। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের গণজোয়ার। বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আসেন চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের 16টি সাংগঠনিক ইউনিটের লক্ষাধিক নেতাকর্মী। যোগ দেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত করতে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে দাবি করে কোনো ফাঁদে পা না দিতে কর্মীদের সতর্ক করেন নেতারা। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না, যাবে 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 না। ফ্যাসিবাদ পতনের মতো নিজেদের অধিকার সুরক্ষায় তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না, কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকারের অন্যতম নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া, কিন্তু বিএনপি বলছে দেশের প্রায় 4 কোটিরও বেশি তরুণ যুবক গত 15 বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই বিপুল সংখ্যক তরুণ সমাজকে কাছে পেতে তৎপর বিএনপি। চট্টগ্রামের পর আরো 3টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদল। চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দান থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে কারো দায়িত্বে অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার নথি ছিল কিনা তা তার জানা নেই। জনভোগান্তি এড়াতে আন্দোলনকারীদের শাহবাগের রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখুন শহীদুল্লাহ রাজি রিপোর্টটি। বুধবার রাতে দেশ ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। এ নিয়ে চলছে আলোচনা। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের 4 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন কোনো নিষেধাজ্ঞা না থাকায় অনায়াসেই দেশ ছাড়েন আব্দুল হামিদ। এমন প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন ষষ্ঠ উপদেষ্টা। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে কি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুল হামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞার নথি ছিল কিনা এমন প্রশ্নের উত্তর জানা নেই উপদেষ্টার। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে গণফোরাম নেতারা বলেছেন বিদ্যমান সংবিধানের অধীনে দ্রুত নির্বাচন চান তারা। এছাড়াও 7 মার্চের ভাষণ, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা এবং 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছেন গণফোরাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য তৈরিতে সচেষ্ট কমিশন। বাকিটা জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে গণফোরামের বৈঠক। দীর্ঘ 3 ঘণ্টার আলোচনা শেষে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান বলেন, সংবিধান নতুন করে লেখার বিরুদ্ধে তারা। যে ঘোষণাপত্রের মাধ্যমেই মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের জন্ম, সেই দেশের নাম পরিবর্তন এবং সংবিধানের 150 অনুচ্ছেদের 5ম, 6ষ্ঠ ও 7ম তফসিল বাতিলের বিপক্ষে কমিশনের কাছে দলের অবস্থান তুলে ধরেন তারা। ডক্টর কামাল হোসেন বলেছেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই জাতীয় সংসদের মাধ্যমেই সেটা করা সমীচীন, এছাড়া করার কোনো সুযোগ নেই। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের 26শে মার্চের প্রথম প্রহরে ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ঘোষণার জন্যেই 26শে মার্চ স্বাধীনতা দিবস। তারা এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাতিল করতে চায়। আমরা এটার ঘোর বিরোধিতা করছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস এবং জাতীয় সংসদ ব্যবস্থা ঠিক রেখে 2 কক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে সুপারিশ করেছে দলটি। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, আর সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে। সকালে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে 3 পার্বত্য জেলার স্বায়ত্তশাসনের প্রস্তাবনা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। যেন আর সেই 72 সালের যে ভুল পুনরাবৃত্তি না হয় এবং এখনই আমাদের সময়, তো আমরা সুনির্দিষ্টভাবে পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি। যে রাষ্ট্র মানবিক মর্যাদা নিশ্চিত করে, সামাজিক সুবিচার নিশ্চিত করে, সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করার চেষ্টা করছি। রাজনৈতিক ঐক্যমত হলে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন কমিশন ও পুলিশ সংস্কারের পক্ষে 2 দলই। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বরেণ্য সঙ্গীত শিল্পী, সুরকার, সংগ্রাহক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 87 বছর। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যু বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মরহুম এবং তার পরিবারের জন্য দোয়া করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুস্তফা জামান আব্বাসী ইসলামী ও লোকসঙ্গীত গবেষণা ও সংগ্রহে তার অবদান অনন্য। দীর্ঘ 50 বছর ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তিনি।
25টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া ও নজরুল গীতি পরিবেশন করে বাংলা সঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি ছিলেন ইউনেস্কোর বাংলা ন্যাশনাল কমিটি অফ মিউজিকের সভাপতি, নজরুল ও আব্বাস উদ্দিনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক। বাংলাদেশ টেলিভিশনের বহু জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। বাংলা সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে লাভ করেন 21 পদক সহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার ভোর 6টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। জোহরের পর গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই ওনার গান শুনেছেন, ওনার কথা শুনেছেন। এখন তার লেগেসিটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চাই। মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু মানে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি বটবৃক্ষের অবসান হয়ে গেল। আমরা এত বড় অভিভাবক আর পাবো না। মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে শোকাহত সংস্কৃতি অঙ্গন। এমন একজন মানুষ যিনি সারা জীবন সঙ্গীতের মধ্যে থেকে সঙ্গীতকেই তিনি তুলে ধরেছেন, সেটা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। তার মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। তিনি নতুন প্রজন্মকে এমন করে জাগিয়ে তুলতেন, তিনি গানের মধ্যে উদ্দীপনা জাগিয়ে তুলতেন। তার চলে যাওয়া সত্যিকার অর্থে আমাদের সঙ্গীত অঙ্গনে একটি বিরাট ক্ষতি। যে আমি এত বড় মানুষের সান্নিধ্যে ছিলাম, কথাগুলো শুনেছি, গানগুলো শুনেছি, কিভাবে উদার কণ্ঠে গান গায়। 1936 সালে সংস্কৃতি পরিবারে জন্ম নেন মুস্তাফা জামান আব্বাসী। তার পিতা আব্বাস উদ্দিন ছিলেন পল্লীগীতির অগ্রপথিক। চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। সংস্কৃতি গবেষণায় অসামান্য অবদান রাখায় বাংলা সংস্কৃতি জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন মুস্তাফা জামান আব্বাসী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দেশের সঙ্গীত জগতের শিল্পী এবং কলাকুশলীদের সম্মান জানাতে 19 মে হবে দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এবারে 19তম আসরে 18টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন 21 পদকপ্রাপ্ত দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। লালা নৌসিনের রিপোর্ট। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 2004 সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 19তম আসর বসবে আগামী 19 মে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2024 নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং চ্যানেল আইয়ের পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। উদ্দেশ্য সবকিছুতে একটা, যে শুদ্ধ সংস্কৃতি চর্চা বিকাশ ঘটানো এবং শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ সঙ্গীতের বিকাশ ঘটানো। আয়োজনটার 19 বছর হয়ে গেল। এর ভেতরে দেশের বাইরে একাধিকবার আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরই আমরা বাংলাদেশের সঙ্গীত জগতের যারা পুরোধা ব্যক্তিত্ব, প্রতিষ্ঠা এমন একজনকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকি। নজরুল সঙ্গীতের একজন অত্যন্ত গুণী শিল্পী, দীর্ঘ সময় ধরে সাধনা করে তিনি আজকে এখানে এসেছেন, ফেরদৌস আরা। তাকে এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। আমরা সঙ্গীত, সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরা, এর ধারাবাহিকতাকে বজায় রাখা, এর প্রবাহকে আরও উন্নত করা, এর প্রকাশকে আরও ভালো করা, এর পেছনে চ্যানেল আই বলতে গেলে জীবনের শুরু থেকেই তার চর্চাটা করে আসছে। আমরা যেই অনুষ্ঠানটার কথা বলছি, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে সহযোগিতায় এগিয়ে এসছেন। আমরা তাদের ছাড়া আমরা এই ধরনের অনুষ্ঠান কখনোই করতে পারতাম না। এককভাবে এইসব অনুষ্ঠান করা সম্ভব নয়। সঙ্গীতের এই অনন্য আসরে নিজেদের যুক্ত হওয়া নিয়ে অনুভূতি ব্যক্ত করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও। আমাদেরকে আপনারা ডেকেছেন বা আমাদেরকে আপনারা পাশে রেখেছেন। আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের মাননীয় এমডি স্যারের পক্ষ থেকে চ্যানেল আই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজন আমাদের দেশীয় সংস্কৃতির জন্য একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। এর জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গীতের উন্নয়নে চ্যানেল আই পরিবার কিন্তু সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করছে এবং এটা একটা ভালো কাজ, এবং রয়্যাল এনফিল্ড এই ভালো কাজেরই সঙ্গী হওয়ার জন্য অ্যাসোসিয়েটেড হয়েছে।
এবারের আসরে 18টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে পুরস্কার। আমাদেরকে অনুপ্রেরণা এইসব স্বীকৃতি দিয়ে থাকে, আর এই স্বীকৃতির সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে স্বীকৃতি একজন শিল্পীর উন্নতির মূল একটি বিষয়, যা আমার ঝোলাটি বড় খালি ছিল এই সারাটি জীবনে। চ্যানেল যে কাজটি করে আসছে, সত্যি কথা বলতে কি এটি অন্য কোনো চ্যানেল করার আগে 10 বার চিন্তা করে। এই অ্যাওয়ার্ডটি এত বিশাল সেটি বলার মতো না, কারণ এটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে, এটি নিউ ইয়র্কে হয়েছে, এটি সিঙ্গাপুরে হয়েছে। 19তম এই আসরের জন্য 2023 সালে বিভিন্ন মাধ্যমের রিলিজ পাওয়া গানগুলো থেকে সেরা গানগুলো বাছাই করেন দেশ বরেণ্য সঙ্গীতজ্ঞরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নানা দূষণ এবং শোষণে রুগ্ন প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব জীবন আচার। প্রকৃতি এবং জীবন ক্লাবে ঢাকার সদস্যদের পরিচিতি এবং মত বিনিময় সভায় ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আর প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রাকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান সবুজায়ন আন্দোলনের সারথীরা। আরো জানাচ্ছেন আফরোজা হাসি। সভ্যতার অগ্রযাত্রার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা অপতৎপরতা। অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন সহ দেশ বিদেশে প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশ বান্ধব নানা কর্মযজ্ঞ। পরিবেশ প্রতিবেশ রক্ষার এই অভিযাত্রাকে আরও কার্যকরী ও গতিশীল করতে ঢাকার প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের নানা কার্যক্রম তুলে ধরা হয় প্রামাণ্যচিত্রে। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাছ আমাদের ঢাকা শহর থেকে কিন্তু হারিয়ে গেছে অলমোস্ট। আমরা ইট আর পাথরের একটা জঞ্জাল একটা শহরে বসবাস করছি। আমরা বায়ু দূষণ দেখি, শব্দ দূষণ দেখি, মাটি দূষণ দেখি। দূষণে কিন্তু জর্জরিত আমরাই কিন্তু দূষণ করছি, আমরাই কিন্তু আবার এর থেকে পরিত্রাণ চাচ্ছি। কিন্তু আমি যদি সচেতন না হই এবং আমার আশেপাশের যারা আছেন তাদের যদি সচেতন না করি, তাহলে এই দূষণ তো কখনোই কমবে না। কাজটা করবে কে? কাজটা তো কাউকে না কাউকে করতে হবে। সেই কারণেই কিন্তু আমাদের এই ক্লাব। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সেই ৭১-এর মতো আমরা কিন্তু সবাই যেন এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়ি। হুমকিতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় করণীয় বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মুকিত মজুমদার বাবু ও সংশ্লিষ্টরা। ক্লাব প্রতিষ্ঠা করার ইচ্ছা, প্লাস একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র ওখানে করতে চাই। প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে কি সাহায্য পেতে পারি? বিভিন্ন জেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্র নাই, কিন্তু তো সেখানে যদি এখন ধরেন আপনি কোটালীপাড়ায় যদি করতে চান স্বাস্থ্যসেবা কেন্দ্র, সেটা করতে পারেন, কিন্তু সেটা আমরা সাহায্য করব এখান থেকে, নানা ধরনের সাপোর্টের ব্যাপার যেটা, কিন্তু মূল কাজটি কিন্তু করতে হবে আপনি করলে আপনাকে। প্রিয় যে মিউজিক, যেটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। আমি এখানে এসে জানলাম আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। ওনার কাজটা একটু অডিও অথবা ভিডিও আকারে ধারণ করা যায়। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে, ওখানে পাঠালে হবে। প্লাস আমাদের মিউজিক ক্লাবেরও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমরা আপনাকে একটা লিফলেটের মাধ্যমে এবং একটা ইমেইলের মাধ্যমে সবকিছু পাঠিয়ে দিব। পুরাতন ঢাকায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই মানুষের সাথে বানর একসাথে বসবাস করে। তো এটা আসলে সমস্যা, আমরা বানরের জায়গা দখল করে ফেলছি, বানর আসলে আমাদের জায়গা দখল করে নাই। আমরা চেষ্টা করব বন অধিদপ্তরের মাধ্যমে এই সমস্যার সমাধান করা। বেস্ট ওয়ে হচ্ছে ম্যাগাজিনটা সাবস্ক্রিপশন করা, কারণ এটাতে ক্লাবের সমস্ত আপডেটগুলো চলে আসবে। প্রকৃতিবার্তা.com নামে একটা অনলাইন পোর্টাল আছে,
এইটার মধ্যে আমাদের সবকিছু আপডেট থাকে। অন্যান্য এনজিও গুলোতে যেটা হয় এত টাকা দিচ্ছি সেটার এগেনস্টে কিছু টাকা দেওয়া হয়, বাট আমাদের এআইজিতে এটা নেই। আমরা যা দিচ্ছি তাই নিচ্ছি তার কাছ থেকে, তার সুবিধা মতো সে যেটা পে করতে পারবে। পরে র্যাফেল ড্রয়ে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আত্মমানবতার সেবায় ভবিষ্যতেও নিরলস কাজ করে যাবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হাসাদহ গ্রামে তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। ইতিমধ্যেই তিনি নিজ বাগানে আঙুর বাজারজাত শুরু করেছেন। আশরাফুলের বিশ্বাস, দেশের মাটিতেই সুস্বাদু এবং মিষ্টি আঙুর উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। থোকা থোকা আঙুর ঝুলে আছে লতাভরা গাছে, দেখে মনে হতে পারে বিদেশের কোনো আঙুরের বাগান, কিন্তু এই দৃশ্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদর গ্রামের। তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম তার ছোট ভাই তরিকুল ইসলামকে নিয়ে নিজস্ব 3.5 বিঘা জমিতে গড়ে তুলেছেন এই আঙুরের বাগান। স্যার, আমরা কল্পনা করে নিচ্ছি স্যার এই পরিমাণে প্রোডাকশন আসবে। যখন প্রোডাকশন ডে বাই ডে ইনক্রিজ করছে, আঙুর মোটা হচ্ছে স্যার, এটা নিচু হয়ে গেছে। কত গাছ? স্যার 700 প্লাস। পার গাছে এভরিথিং করো স্যার, মাছা, কীটনাশক, ঔষধ সমস্ত কিছু দিয়ে 1000-1200 কি 1300 এর উপরে যাবে না স্যার। আমার সব কিছু মিলে স্যার 1-10 লাখ টাকা ইনভেস্ট আছে। বাগান থেকেই আঙুর বিক্রি হওয়ায় ভালো লাভ পাচ্ছেন তিনি। বিনিয়োগের তুলনায় মুনাফা নিশ্চিত করতে সফল হয়েছেন। পাইকাররা এসে বলতেছে স্যার সমস্ত বাগানের ফল আমরাই নিব, আমাকে দিতে হবে 300 টাকা করে দাম বলছে ওরা, কিন্তু স্যার এটার বাজার ভ্যালু আরো বেশি হবে। আপনি আশা করছেন কি এখান থেকে, যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে, ঝড় বাদল বৃষ্টি হল? স্যার আমি পার গাছে ইনশাল্লাহ 15 কেজি করে পাবো এভারেজ। উদ্যোক্তা মনে করছেন আঙ্গুর চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে। এটা ইজি একটা চাষ। আমি চাই যেন বাংলাদেশের কৃষকরা এই আঙুর চাষ করে, শুধু নিজেরই ডেভেলপ না স্যার, এখানে যেহেতু 3000 কোটি টাকা প্লাস আমরা আঙুর আমদানি করে থাকি স্যার, হিউজ বৈদেশিক মুদ্রা আমাদের সেভ হবে স্যার। বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কৃষকদের জন্য। আমরা নিজে সমস্ত অঞ্চল আঙুর বাগান ঘুরে দেখে কোনটা করলে ভালো হবে, প্রত্যেকটা চাষির বাগানে যে আমরা আঙুর বাগান দেখে এসেছি স্যার, দেখে আসার পরে সিদ্ধান্ত নিয়ে তারপর লাগানো হয়। এভাবে আঙুরের চাষ হলে বছরে আমরা প্রায় 3000 কোটি টাকা সাশ্রয় করতে পারবো। সম্ভাবনাময় এই আঙুর এখন আর টক নয়, দারুণ মিষ্টি। উদ্যোক্তারা বলছেন আঙুরের চাষের জন্য সুষ্ঠু বাজার কাঠামো এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশে আঙুর বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। চুয়াডাঙ্গার জীবননগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কার্যদিবসে জারি করা হবে। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা,
জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা কথা বলছিলেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। দেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিশেষ সাধারণ সভা হয়েছে। প্রধান আলোচনার বিষয় ছিল সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই 2026-27 সালের পরিচালনা কমিটি নির্বাচন আয়োজন। এ লক্ষ্যে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোটার তালিকা প্রণয়নের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে যে অন্তর্বর্তী কমিটি দায়িত্ব পালন করছে তারা দায়িত্বশীলতার সাথে নির্বাচনের অনুষ্ঠানের তাদের অবস্থান তুলে ধরে। আলোচনায় আগামী দিনের কর্মক্ষেত্রে সুযোগ এবং দায়িত্বশীলতার নানা দিক নিয়ে আলোচনা উঠে আসে। আমরা যে প্রস্তাবটা আপনাদের কাছে পেশ করেছি যে আমরা এই রোডম্যাপ অনুযায়ী আগাবো এবং আমরা একটা নির্বাচন দিব এবং ক্ষমতা হস্তান্তর করব। প্রচুর ইঞ্জিনিয়ার লাগবে যারা ডিজাইন রিলেটেড, ইলেকট্রোমেকানিক্যাল ডিজাইন, তারপরে ফায়ার ফাইটিং, প্লাম্বিং, এরকম অনেক এআই অনেক সাইডে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার লাগবে। চট্টগ্রামের চন্দনাইশে বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ স্মৃতিবৃত্তি প্রদান, কৃতি সম্বর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ মাহফুজ। বক্তৃতা করেন অন্যতম প্রতিষ্ঠাতা নজমুন মাহফুজ সহ অন্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে বিদ্যালয় মোহাম্মদপুর ক্যাম্পাসে দিনব্যাপী 3টি সেগমেন্টে ট্যানেল কার্নিভাল, ডিসকভারে লিডার ইন ইউ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সচিব মোহাম্মদ নজমুন হাসান। এবারে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 124 জন। এর মধ্যে গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের 5 জন প্রাণ হারান। গাজার রাফা সহ আরও কয়েকটি শহরে ইসরায়েলের নির্বিচার হামলায় হতাহতের ঘটনা ঘটে। গাজায় সব ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়ায় 20 লাখেরও বেশি মানুষের জন্য খাদ্য সরবরাহ করা চ্যারিটি কিচেনের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর এক সাংবাদিক এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে নেতানিয়াহু তাকে ব্যক্তিস্বার্থে ব্যবহারের চেষ্টা করছেন। এমন সন্দেহ থেকেই ট্রাম্প সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
পূবালী ব্যাংক প্রেজেন্স ব্রেকিং অ্যান্ড ব্র্যান্ড 2025 অনুষ্ঠিত হয়েছে, পাওয়ার্ড বাই যমুনা ব্যাংক। জাতীয় পর্যায়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ইন্টিগ্রেটেড মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিল্ডিং বিষয়ক ব্যবসায়িক কেস প্রতিযোগিতার আয়োজন করে ব্যবসায় প্রতিষ্ঠান ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব। এবারে প্রতিযোগিতায় দেশের 20টি বিশ্ববিদ্যালয় থেকে 400টোর বেশি দলে 1600 শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, সহজের চিফ বিজনেস অফিসার তালাত রহিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ এবং কৃষি জমি সুরক্ষায় আইন হচ্ছে, বলেছেন পরিবেশ উপদেষ্টা। অপরিকল্পিত নগরায়নে জমি নষ্ট হচ্ছে মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আবারও ফিরে এলাম। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ এবং কৃষি জমি সুরক্ষার আইন চূড়ান্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে প্রতি বছর 0.1% কৃষি জমি নষ্ট হচ্ছে। দেখুন সৈয়দ মাদি আদিতের রিপোর্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের 3 দিনব্যাপী নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের প্রতিপাদ্য নগর, অঞ্চল এবং গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়নে স্থানিক পরিকল্পনা। প্রায় 3 দশকে বাংলাদেশে 185টি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। 2022 ও 2024 সালের ভয়াবহ বন্যার পাশাপাশি সাম্প্রতিক সময়ে যেটা ফ্ল্যাশ ফ্লাড হলো, তাতে উল্লেখযোগ্যভাবে মানুষের ক্ষতি হয়েছে এবং এর ব্যাপক প্রভাব রয়েছে। এছাড়াও অপরিকল্পিত শিল্পায়ন, বন উজাড়, পানি দূষণ এবং জীব বৈচিত্র্যের ক্ষতি সহ উল্লেখযোগ্য পরিবেশগত চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। দেশকে বাসযোগ্য করে তুলতে মানুষের পাশাপাশি প্রাণী সত্তাকেও বাঁচার অধিকার দিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। সুন্দরবন বলেন, অন্যান্য বন বলেন, সবটাই কিন্তু ট্যুরিজম, অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারে মোটামুটি কাহিল অবস্থা। ন্যাশনাল এনভায়রনমেন্ট কমিটির মিটিংয়ে তৎকালীন সরকার প্রধান একটা কলমের খোঁচায় বলে দিলাম যে এখানে শিল্প প্রতিষ্ঠান করা যাবে, কিন্তু কথা হচ্ছে যে এর মধ্যে তো অনেকটা ক্ষতি হয়ে গেছে, ওইটা কি করব? এটা না বলাটা খুব সহজ, খালি সময়ের ব্যাপার না, সেটার জন্য একটা খুবই সুদৃঢ় রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। আমরা কিন্তু অনেক কয়টা শিল্প প্রতিষ্ঠান করতে পারবো, একটা সুন্দরবন আমরা আর দ্বিতীয়টা করতে পারবো না। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ইরান, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন সহ অন্তত 15টি দেশের 35 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করে, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রোগ। বেঁচে থাকার জন্য এই রোগীদের প্রতি মাসে 1 থেকে 2 ভাগ রক্ত নিতে হয়। রোগটি সঠিক সময় শনাক্ত করা হলে সুস্থ জীবন সম্ভব। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর 4টি থেকে কমিয়ে 3টিতে নামিয়ে আনা সহ দাম বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সিগারেটের সহজলভ্যতা কমানোর পাশাপাশি কার্যকর করারোপ এবং দাম বাড়ানো জরুরি। দাম বাড়ানো হলে সিগারেট ব্যবহারকারীরা নিরুৎসাহিত হবেন এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে বিড়ি এবং অন্যান্য তামাক পণ্যের মূল্য বৃদ্ধিরও সুপারিশ করা হয়। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি।
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি আইপাস বাংলাদেশের আয়োজনে ন্যাশনাল ইউথ কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক সম্মেলন আজ শেষ হয়েছে। রাজধানী আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শিক্ষার্থীদের প্রজনন, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন। দুদিনের সম্মেলনে প্রায় 2 শতাধিক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আশরাফি আহমেদ। বক্তব্য রাখেন নারী সংস্কার কমিশনের সদস্য প্রফেসর ডক্টর হালিদা হালুম আক্তার, আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর সায়েদ রুবায়েত সহ বিশিষ্টজনেরা। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি ভারত পাকিস্তান, নিশ্চিত করেছে দুপক্ষই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যর ব্যানারে গণজামায়াত, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। সংবিধান লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে তারেক রহমানের আহ্বান, স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপি মন্তব্য। উনিশতম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসছে 19শে মে। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরা। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করায় গুরুত্ব আরোপ, প্রাণ প্রকৃতি রক্ষায় অভিযাত্রাকে এগিয়ে নেয়ার প্রত্যয়। এবং চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে সফল তরুণ উদ্যোক্তা আশরাফুল, দেশের মাটিতে আঙ্গুর উৎপাদনে আমদানি নির্ভরতা কমানোর প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।